প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম মাসুদ রানা সিরিজের একটি বই, নাম ব্ল্যাকমেইলার। এখন শুরু করছি ষষ্ঠ অংশ। সোহানার দিকে এক নজর তাকালো, তারপর জবাব দিল জলিনের প্রশ্নের। এর সঙ্গে সম্পর্ক হলো চোরাপথে শ্যাত ল্যান্ডশিউতে ঢোকা, আর কেবল গুড ওল্ড পট হোলার মিস্টার ডিন মার্টিন্স সে পথ দেখাতে পারে ওদের। উঠে দাঁড়ালো রানা, সোফার হাতলে বসলো সোহানা। ডিনের দিকে চোখ। কি বলতে চাও? সুড়ঙ্গের ভিতর দিয়ে? হ্যাঁ, অসংখ্য গুহা আছে ওখানে। পাহাড়ের নিচে জালের মতো ছড়িয়ে আছে সুড়ঙ্গ। এক গ্রীষ্মে একটা দলের সঙ্গে 3 সপ্তাহ ওখানকার গুহাগুলোতে ঘুরেছিলাম। আমাদের ফরাসি গাইড এমন কিছু গুহা আর সুড়ঙ্গ আমাদের দেখিয়েছিলেন, ওগুলো যে ওখানে আছে ওই এলাকার মাত্র হাতে গোনা কয়েকজন লোক সেটা জানে। একটা গুহার নাম ল্যান্সিউ কেইভ। রানা জিজ্ঞেস করলো, তার মানে ওটা দিয়ে শ্যাততে ঢোকা যায়? যায়, তবে কঠিন আছে। গুহা হিসেবে ওটাকে মাঝারি আকারের গুহা ধরা হয়। ওখানে ঢোকার মাইলখানেক লম্বা সুড়ঙ্গ পথটারও কিছু কিছু জায়গা এতই সরু হামাগুড়ি দিতে হয়। গুহাটার ভিতর একটা পাতাল নদী আছে। চওড়া হতে হতে এক জায়গায় গিয়ে একটা হ্রদ তৈরি করেছে। ওটা পেরোতে হলে রাবারের ডিঙি দরকার। বিভিন্ন দিকে সুড়ঙ্গ মুখ চলে গেছে গুহাটা থেকে। গুহার 1/2 মাইল ভিতরে একটা ঢালু জায়গা আছে। জায়গাটার ঠিক মাঝখানে খুব ছোট একটা জলপ্রপাত আছে। গাইড বলেছেন ওই ঢাল বেয়ে নাকি উঠেছিলেন তিনি। সেটা দিয়েই ল্যান্সিউ শ্যাততে পৌঁছানো যায়। শ্যাতর রান্নাঘর কিংবা সেলারের ভিতর দিয়েই বোধ হয়। রান্নাঘর থেকে আবর্জনা ফেলার গর্ত দিয়ে না তো? নিজেকেই যেন প্রশ্নটা করলো রানা। চোয়াল ডলল ডিন। না না, মনে পড়েছে, সেলারের ভিতর দিয়ে। গাইড বলেছিলেন প্রপাতের নিচে কয়েকটা কঙ্কাল দেখেছেন তিনি, অনেক পুরানো। উপর থেকে ফেলা হয়েছে, বোঝা যায়। কোন শতকে কে জানে। কোনো কারণে ওদেরকে মেরে লাশগুলো গোপনে ফেলে দেয়া হয়েছে ওখান দিয়ে। মৃতদেহ যদি ফেলা যেতে পারে, জ্যান্ত মানুষ কেন ওই গর্ত দিয়ে ঢুকতে পারবে না? রানা বলল, তা তো বটেই, কিন্তু এখন নিশ্চয় গ্রিল দিয়ে আটকে দেয়া হয়েছে। সোহানের দিকে তাকালো। তাতে অবশ্য কিছু এসে যায় না। যন্ত্রপাতি নিয়ে গেলে সহজেই যদি থাকে ওই গ্রিল কেটে ঢুকতে পারবো আমরা। মাথা ঝাঁকালো সোহানা, ডিনের দিকে তাকালো। কোন গুহাটা দিয়ে ঢুকতে হয়? হেসে উঠল ডিন, 2 হাত ছড়ালো। বোঝার চেষ্টা করুন মিস সোহানা। পিরেনিস আপনার অচেনা নয়, জানি। ওখানকার অসংখ্য ফাটল আর গুহামুখের কোনটা দিয়ে ঢুকতে হবে কিভাবে চেনাবো? তবে আমি আপনাদেরকে ওখানে নিয়ে যেতে পারি। চিনি আমি রাস্তাটা, কিন্তু কোন রাস্তা তাও বলে বোঝাতে পারবো না। রানা জিজ্ঞেস করলো, অন্ধকারে চিনবে? জোরে জোরে মাথা নাড়ল ডিন। না, তবে খুব সামান্য আলো থাকলেও পারবো। গোধূলি বেলায় কিংবা কাক ভোরে। প্রপাতটা কোথায় আছে সেটা দেখানোর জন্যেও গুহায় ঢুকতে হবে আমাকে। যতই বুঝিয়ে দিন না কেন আমি সঙ্গে না থাকলে যতই বুঝিয়ে দিই না কেন আমি সঙ্গে না থাকলে ওটা খুঁজে বের করতে পারবেন না আপনারা। রানার দিকে তাকালো সোহানা। ও যা বলছে তাতে তো সঙ্গে নেয়ার লোভ সামলাতে পারছি না। কিন্তু এই বিপদের মধ্যে ওকে জড়ানোটা কি ঠিক হবে? চেয়ারের হাতলে কিল মারল ডিন। আমাকে এত হাদা ভাবছেন কেন? রাগে চেঁচিয়ে উঠল। আপনার কি ধারণা ওখানে গিয়ে লাফালাফি শুরু করব আমি? মানুষের চোয়ালে লাথি মারার চেষ্টা করব আপনার মতো? আমি জানি চেষ্টা করলেও পারবো না।
ওটা আমার লাইন নয়। ফর গডস সেক, বিশ্বাস করুন আমাকে। সামনে ঝুঁকলো, ওর ভুরুতে ঘাম দেখলো সোহানা। ওখানে ওখানে একজন মানুষের উপর নিশ্চয় প্রচণ্ড নির্যাতন চালানো হচ্ছে, ডিন বলল। আর আমরা এখানে বসে বসে অকারণ তর্ক করছি। আপনারাই বলছেন তাড়াতাড়ি না গেলে ওকে জ্যান্ত পাওয়া নাও যেতে পারে। শোনেন, তিনজন মানুষকে খুন করে এমনিতেই আমার মন মেজাজ অনেক দিন থেকে ভালো না। এখন একজনকে বাঁচাতে পারলে হয়তো কিছুটা শান্তি পাবো। একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। দীর্ঘ একটা মুহূর্ত ওর দিকে তাকিয়ে থেকে মাথা ঝাঁকালো রানা। ঠিক আছে। সোহানার দিকে তাকালো। সরাইখানায় ফোন করো, বলো 2টো রুম চাই আমাদের। পরদিন সকাল 8টায় লন্ডন থেকে 600 মাইল দূরে একটা ছোট্ট ঘরে ঘুম ভাঙল লেডি জোয়ালিন হেইফোর্ডের। বড় বড় ফুলওয়ালা কাগজ লাগানো দেয়াল, হাতে বোনা গালিচায় ঢাকা কাঠের সুন্দর পালিশ করা মেঝে। যদিও হাঁটতে গেলে পায়ের চাপে শব্দ হয়। প্রথমে ভেবেছিল ঘুমোতে পারবে না, কিন্তু বালিশে মাথা ছোঁয়ানোর সঙ্গে সঙ্গে ঘুম। তারপর 3 ঘন্টা পার হয়ে গেছে, মনে হচ্ছে ব্যাপারটা বাস্তবে ঘটছে না। নতুন জায়গায় ঘুমানোর আজব অনুভূতিটা দূর করার চেষ্টা করছে। রাত 10টার কয়েক মিনিট পর আকাশে উড়েছিল শেষনা বিমানটা। বেশ উত্তেজনা বোধ করছিল। ওড়ার পর উঁচুতে ওঠার আগেই ঘুমিয়ে পড়েছিল রানা ও সোহানা, কিন্তু জোয়ালিন আর ডিনের চোখে ঘুম ছিল না। ওর চোখে চোখে তাকিয়ে ডিন বলেছে, এত সহজেই যে কিভাবে ঘুমিয়ে পড়ে ওরা বুঝি না। আমার এখন ঘুমোতে গেলে 2টো ঘুমের বড়ি লাগবে। এটা একটা ঈর্ষণীয় ক্ষমতা, সন্দেহ নেই। তিক্ত হাসি হেসেছে জোয়ালিন। আমার ব্যাগে ঘুমের বড়ি আছে, দেবো একটা? না। ভোরবেলা ফিরে নিজে হাঁটতে গিয়ে শেষে ঢলে ঢলে পড়ব, আমার আশাটা কোনো কাজেই লাগবে না। রানাকে দেখালো ডিন। মাত্র কয়েকটা ঘন্টা এই মানুষটার সঙ্গে কাটিয়েছি আমি। অদ্ভুত এক চরিত্র। আসলেই তাই। সোহানাও কম আজব নয়। একই দলের তো। বিচিত্র এক অভিজ্ঞতা হয়েছে ওর সংস্পর্শে এসে। অর্ধেক সময় মনে হয়েছে ও আমার মা, আর বাকি অর্ধেক সময় মনে হয়েছে বোন। কি জানি কেন বলতে পারবো না, তবে আজব এক অনুভূতি। মনে হয়েছে ওরা কেউ এ জগতের বাসিন্দা নয়। এই যে ওদের সঙ্গে প্লেনে করে উড়ে চলেছেন, সেটাও কি বাস্তব লাগছে? মনে হচ্ছে না যে কোনো মুহূর্তে জেগে উঠে দেখবেন বাড়িতে বিছানায় শুয়ে আছেন? ও, আপনারও ওই রকম লাগছে? যাক, সঙ্গী পাওয়া গেল। থ্যাংক ইউ ডিন। ইউ আর ওয়েলকাম। হাসি মুখে হাত বাড়িয়ে জোয়ালিনের হাতটা ধরে ঝাঁকিয়ে দিল ডিন। আমার কাছে একটা পকেট দাবা আছে, খেলবেন? ভালো পারি না। ঘুমন্ত রানা ও সোহানার দিকে তাকালো জোয়ালিন। তবে ওরা দুজন ওস্তাদ দাবারু। ওদের দেখলে আমার মনে হয় সারাক্ষণই মনে মনে দাবার চাল চালে ওরা। ঈশ্বরই জানে ওরা কি করে। এমন অদ্ভুত মানুষ আমি জীবনে দেখিনি। বাদ দিন ওদের কথা। তবে মনে হচ্ছে আপনি একজন স্বাভাবিক মানুষ। তো খেলবেন না? ঠিক আছে, বের করুন। ডিনের সঙ্গে 2 দাবা খেলেছে জোয়ালিন। তারপর পাইলটের পাশে বসে ঘণ্টাখানেক কাটিয়েছে। লম্বা সিপসিপে একজন মানুষ, বয়স 40-এর কাছে, পাতলা চুল। প্রথম দিকে বিশেষ কথা বলতে চাইল না ও, গোমরা মুখও হয়ে রইল। কিন্তু যখন জানল জোয়ালিনের প্রাইভেট পাইলট লাইসেন্স আছে, তাও আবার ইনস্ট্রুমেন্ট রেটিংয়ে, মুহূর্তে বদলে গেল। প্লেন এর যন্ত্রপাতি নিয়ে কিছুক্ষণ কথা বলল দুজনে। তারপর আধ ঘন্টার জন্যে প্লেনের কন্ট্রোলও ছেড়ে দিল জোয়ালিনের হাতে। রাত 2টোর সামান্য পরে ব্ল্যাগনায় ল্যান্ড করল বিমান। ওদের নেয়ার জন্য 2টো গাড়ি এসেছে।
টুলেজে এক কার হায়ার কোম্পানির পাঠানো। আনুষ্ঠানিকতা সারার পর এয়ারফিল্ড অফিস থেকে গাড়ির দুটোর চাবি নিয়েছে ওরা। দক্ষিণে রওনা হয়েছে। ভোর 4টে নাগাদ পৌঁছেছে লুসে থেকে মাইলখানেক দূরে ছোট্ট একটা গ্রামে। রানা যে গাড়িটা চালাচ্ছিল সেটা ড্রাইভিং সিটে বসেছে ডিন। জোয়ালিনকে নিয়ে এসেছে লা লিও রুয়ে। সরাইখানার মালিক জানে ওরা আসবে, তারপরেও এত ভোরে আসায় ওর তরফ থেকে কিছুটা বিরক্তি আশা করেছিল জোয়ালিন, কিন্তু পূর্ণ আন্তরিকতার সঙ্গে হাসি মুখে ওদের গ্রহণ করলো লোকটা। ফরাসি ভাষাটা ভালো জানে না জোয়ালিন, আঞ্চলিক শব্দগুলো বুঝতে পারে না, তবে যেটুকু জানে তাতে কাজ চালানো যায়। মালিকের কাছ থেকে ও জানলো এখন ট্যুরিস্ট মৌসুম নয়, তাই দুটো ঘর বাদে বাকি সবগুলোই খালি। দুজন বুড়ো ফরাসি ভদ্রলোক ওই ঘরগুলোতে অনেক দিন ধরেই আছেন, নিজেদের বাড়ি বানিয়ে ফেলেছেন, ঝগড়া ছাড়া থাকতে পারেন না। তবে তাতে ঘাবড়ানোর কিছু নেই। আগেই জানিয়ে রাখা হলো ম্যাডাম আর মসিয়ে যাতে বিব্রত বোধ না করেন। জোয়ালিন জানালো মসিয়েটি সম্পর্কে ওর খালাতো ভাই, একজন লেখক। ভুল করে টুলুজের গ্যারেজে ওর ব্রিফকেসটা ফেলে এসেছে, যেখান থেকে গাড়িটা ভাড়া নিয়েছে। মূল্যবান কাগজপত্র আর নোট রয়েছে তাতে, এখনই আনতে যেতে হবে। জিপ দিয়ে চুকচুক শব্দ করে সহানুভূতি জানালো মালিক। ওদের ঘর দেখিয়ে দিল। আশা করলো বহুদূর থেকে জার্নি করে আসা ক্লান্ত ম্যাডামের ঘুমটা ভালোই হবে। তারপর মসিয়েকে আবার পৌঁছে দিল সদর দরজার কাছে। ভরসা দিল দুই ঝগড়াটে বুড়োকে সাবধান করে দিয়েছে ওরা যাতে ঝগড়া করার সময় চেঁচামেচি না করে। কাজেই মসিয়ে ফিরে এসে আরামেই ঘুমাতে পারবেন, তার শান্তি বিঘ্নিত হবে না। আরামদায়ক উষ্ণ বিছানায় শুয়ে জাফরিকাটা জানালা দিয়ে বাইরের নবাগত দিনের দিকে তাকিয়ে এসব কথা ভাবছিল জোয়ালিন। দরজায় টোকার শব্দে ভাবনা জগৎ থেকে ফিরে এলো। বিছানায় উঠে বসে বলল, কে? দরজা খুলে মাথা ঢুকিয়ে দিল ডিন। খোঁচা খোঁচা দাড়ি, ক্লান্ত দেখাচ্ছে ওকে, তবে পরিতৃপ্ত। হাসি মুখে বলল, গুড মর্নিং সিস্টার জোয়ালিন। ঘুম ভাঙালাম না তো? না, 5 মিনিট আগেই জেগে গেছি আমি। আপনাকে দেখে ভালো লাগছে ডিন। আস্তে তাড়াতাড়ি ফিরে তাকিয়ে দেখল ডিন কেউ শুনছে কিনা। আবার জোয়ালিনের দিকে ফিরে বলল, আমরা এখন কাজিন, আপনিটা বাদ দাও। কেউ শুনলেও সন্দেহ করবে। ঘরে ঢুকবো? ঢুকতে না দেয়াই উচিত। মাত্র ঘুম ভেঙেছে, চোখে নিশ্চয় ময়লা লেগে আছে, মুখ ধোয়ারও সময় পাইনি, কিন্তু কৌতূহল দমন করতে পারছি না। যাগে, দেখেই তো ফেলেছ, এখন আর লেগে থাকলেই বা কি, না থাকলেই কি। এসো। ঘরে ঢুকে জানালার কাছের একটা চেয়ারে বসলো ডিন। সত্যি বলছি, বিশ্বাস করো, দুর্দান্ত সুন্দর দেখাচ্ছে আপনাকে। হেসে বাধা দিল জোয়ালিন। তুমিই কিন্তু এখন আবার আপনি বলে ফেললে। তুমিটাই চলুক না, শুনতে ভালোই তো লাগছে। একটু যেন আড়ষ্ট মনে হলো ডিনকে। দূরত্ব সেটা কাটিয়ে নিয়ে হাসল। হ্যাঁ, যা বলছিলাম, মুখ ধোয়ার আর দরকার কি? তুমি হচ্ছ সেই মেয়েদের দলে যাদেরকে সবসময় সব অবস্থাতেই ভালো লাগে। প্রশংসায় খুশি হলো জোয়ালিন। আমি তো গেও মেয়ে, দেখে মনেই হয় না। তোমার মুখ দেখে বয়সও বোঝা যায় না, মনে হয় এখনো টিনেজার। বছর 5 পরে এসে দেখা করো, একজন বুড়িকে দেখবে। না, সত্যি বলছি। হাসি স্থির হয়ে আছে ডিনের মুখে। প্রথমবার যখন তোমার পরিচয় জানলাম চমকে উঠেছিলাম। বিশ্বাস করো, একজন আর্লের মেয়ের সঙ্গে কথা বলছি জেনে। জমিদার দেখলে কাচুমাচু হয়ে যাওয়া আমার মধ্যে নিশ্চয় কোথাও গোলামের চরিত্র লুকিয়ে আছে। কৌতূহলের চোখে ডিনকে দেখছে জোয়ালিন। সোহানা বলছিল মাঝে মাঝে তুমি বন্য হয়ে ওঠো, কিন্তু সেরকম কোনো লক্ষণ তো এখন পর্যন্ত দেখছি না তোমার মধ্যে। সোহানা ঠিকই বলেছে জোয়ালিন,
আমার মুখের ভাব দেখে মনের ভিতরটা বুঝতে পারবে না। সারাক্ষণই একটা যন্ত্রণা পোড়াতে থাকে আমার ভিতরটাকে। কিন্তু কিন্তু কি? সত্যি আমি জানি না। প্লেনের সেই অ্যাক্সিডেন্টের পর থেকে। থাকবে, বাদ দাও। সকালবেলাতেই ওসব ঘ্যানর ঘ্যানর তোমার ভালো লাগবে না। নাস্তা হয়নি নিশ্চয়? না। তবে আগে জানতে চাই, কি করে এলে তুমি? গুহায় ঢোকা নতুন কিছু না আমার জন্যে। তবে এবার কেমন উত্তেজনা বোধ করেছি। গুহামুখের কাছ থেকে মাইল তিনেক দূরে গাড়ি দুটো লুকিয়ে রেখে পায়ে হেঁটে গেছি আমরা। বিশাল দুটো বোঝা বয়ে নিয়েছে রানা ও সোহানা। আমি সাহায্য করতে চেয়েছি, কিন্তু কিছুই করতে দেয়নি। বলেছে ওদের কাজ নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই, আমার কাজটুকু আমি করে দিলেই হলো। সিগারেট সিগারেট খেতে ইচ্ছে করছে, কিন্তু মনে করবে আমাকেও একটা দাও। কিছু মনে করবে, আমাকেও একটা দাও। সিগারেট ধরিয়ে ডিন বলল, মা, ম্যাপ দেখে দেখে চলছিল ওরা। আমি বললাম, ম্যাপ দেখার দরকার নেই, দেখেই চিনতে পারবো। কিন্তু আমার কথা শুনলো না ওরা। বলল, কোনো কারণে ভুল হয়ে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ পরে বুঝলাম ঠিকই করেছে, কারণ প্রথম 2 মাইল প্রায় অন্ধকারের মধ্যে চলতে হয়েছে, রাস্তা চেনা যাচ্ছিল না। যাই হোক, অবশেষে পরিচিত পায়ে চলা রাস্তাটা চোখে পড়ল আমার। ভোরের আলো ফোটার সময় উপত্যকায় পৌঁছালাম আমরা। গুহাটা পেতে মাত্র 20 মিনিট লেগেছে। অনেক দিন আগের কথা হলেও ভালো মতোই চিনতে পারছিলাম। ঢোকার পর শুরুতে অনেক বেশি আঁকাবাঁকা, তারপর অনেকখানি ঢালু পথ, তারপরে একটা সরু নদীর কিনার দিয়ে এগোনো। নদীর একপাশে এক জায়গায় 15 ফুট গভীর একটা কুয়াও আছে, এবং তারপর একটা স্টালাকটাইট চেম্বার। দেখার মতো একটা জায়গা। এখানে নদীটা গিয়ে পড়েছে সেই পাতাল হ্রদটায়। ওটা পেরোনোর জন্যে রবারের ডিঙি ব্যবহার করতে হয়েছে আমাদের। খুব গভীর, তাই না? খুব। পানির দিকে তাকালে ভয়ই লাগে। মনে হয় ভয়ঙ্কর কোনো জল দানব লুকিয়ে আছে ওই রোদের তলায়। প্রথম যখন ওই গুহাটায় ঢুকেছিলাম, আমাদের ইনস্ট্রাক্টর 40 ফুট লম্বা একটা দড়িতে ভার বেঁধে নামিয়ে দিয়েও হ্রদের তলা খুঁজে পাননি। সাঁতার জানলে ডিঙি ছাড়াও পেরোনো যায়, কিন্তু গুহার ভিতরে যতটা সম্ভব শুকনো শরীরে থাকার চেষ্টা করতে হয়। কারণ গুহার ভিতর ভেজা শরীরের তাপমাত্রা খুব দ্রুত কমে গিয়ে ঠান্ডা হয়ে যায়। তাতে মারাত্মক বিপদ ঘটতে পারে। চোখ আধবোজা করে যেন মনে করার চেষ্টা করলো ডিন। রোদের উফারে খুব সরু একটা সুড়ঙ্গ পেরোতে হয়। এতই সরু, মোটা মানুষের ঢুকতে কষ্ট হবে। ওটা পেরোনোর পর নৌকার গলইয়ের মতো উঁচু হয়ে উঠে গেছে প্রায় 10 ফুট পথ, এবং তারপর থেকে সোজা সাপটা। আর কোনো ঝামেলা নেই। আমি ওদেরকে জলপ্রপাতটা দেখিয়েছি, যেখান দিয়ে সেতুতে ওঠা যায়। তারপর আবার বেরিয়ে এসেছি আমরা। জানালা দিয়ে বাইরের উজ্জ্বল রোদের দিকে তাকালো জোয়ালিন। গুহার ভিতরের স্যাঁতসেঁতে ঠান্ডা, আদিম অন্ধকার আর লন্ডনের মিটমিটে আলোতে এ মুহূর্তে কেমন লাগবে কল্পনায় বোঝার চেষ্টা করলো। ওর কল্পনায় গুহাটাকে মনে হলো লক্ষ লক্ষ বছর এঁকে বেঁকে পড়ে থাকা যেন আদিম এক জন্তু। ভিতরে ভিতরে শিউরে উঠে জিজ্ঞেস করলো, ওরা কি ঢাল বেয়ে উঠেছে সেতুর নিচে গ্রিল লাগানো কিনা দেখার জন্যে? না, আজ রাতে যাবে। জলপ্রপাতের কাছে ওদের জিনিসপত্র সব রেখে এসেছে। গ্রিল নিয়ে মাথায় ঘামাচ্ছে না। ওদের ধারণা গ্রিল থাকলে ওটা কেটে সহজেই ঢুকে যেতে পারবে। এখন ওরা কোথায়? সেতো দেখতে গেছে। সেতো দেখতে? হ্যাঁ। গুহা থেকে বেরিয়ে আমাকে গাড়ির কাছে পৌঁছে দিয়েছে। আমি বলেছি একাই পারবো। ওরা বলল পারবো না। আমাকে নিরাপদে পৌঁছে দিতেই সঙ্গে এসেছে ওরা।
অদ্ভুত সব কাণ্ড করেছে। উপত্যকার নিচু জায়গাগুলো পেরোনোর সময় হামাগুড়ি দিয়েছে, আমাকেও দিতে বাধ্য করেছে। মাঝে মাঝে কোথাও থেমে কয়েক মিনিট চুপচাপ মাটিতে পড়ে থাকতে হয়েছে। তারপর আমাদের রেখে রানা একা উঠে গেছে পাহাড়ের চূড়ায়, শিকারি চিতার মতো সাবধানে নিঃশব্দে। উপর থেকে কিছু একটা দেখে নিশ্চিন্ত হয়ে হাত নেড়ে আমাদের যেতে ইশারা করলে সোহানা আমাকে নিয়ে এগিয়েছে। ওদের দুজনের হাতেই অটোমেটিক রাইফেল, এমনভাবে পরস্পরকে কাভার দিয়েছে যেন গেরিলা যুদ্ধ করছে। একে অদ্ভুত কাণ্ড বলছো কেন? অদ্ভুত না, এই জনমানবহীন নিরালা জায়গায় কি দরকার এত সাবধানতার? নিরাপত্তা কিসের? ওদের দুজনের কাজ কারবার সত্যিই অদ্ভুত লাগে আমার কাছে। কথা প্রায় বলেই না, কিন্তু কাজগুলো একসঙ্গে এমনভাবে করে যেন থট রিডিংয়ের মাধ্যমে কথা চলে ওদের মাঝে। হ্যাঁ, আমিও দেখেছি। আষ্টেতে সিগারেটের গোড়াটা টিপে নেভালো জোয়ালিন। বিপজ্জনক কাজ করে তো, সাবধান না থাকলে কবেই মরে যেত। ঝট করে ডিনকে ওর দিকে তাকাতে দেখে চুপ হয়ে গেল জোয়ালিন। এক মুহূর্ত পরেই সামলে নিয়ে হেসে বলল, এবার উঠে বাথরুমে ঢুকবো, তুমি গিয়ে কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করো। হ্যাঁ, হাই উঠছিল। জোর করে মুখ বন্ধ রাখল দিন। চেষ্টা করতে হবে না, বিছানায় পড়লেই শেষ। পারলে দুপুরে আমাকে ডেকে দিও। দেব। সোহানা রানা কখন ঘুমাবে? কি জানি, হয়তো সন্ধ্যা থেকে ঘুম দেবে। রাত 3টে শ্যাতরদের ঢোকার কথা, গুহাতেই ঘুমাবে ওরা। অন্যান্য জিনিসপত্রের সঙ্গে স্লিপিং ব্যাগ আর খাবার রেখে এসেছে গুহার ভেতর। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে আবার মেলল জোয়ালিন। তোমার পকেট দাবাটা এনে ভালো করেছ ডিন। আজ রাতেও বোধহয় ঘুমাতে পারবো না, ওদের জন্যে চিন্তা হচ্ছে আমার। জানালার গায়ে এক মাথা ঠেকানো লম্বা একটা টেবিলে উপুর হয়ে পড়ে আছে জো লুই। চোখ থেকে ফিল্ড গ্লাস নামিয়ে বিড়বিড় করল, ওস্তাদ লোক, কোনো সন্দেহ নেই। সাদে এত নাম করেনি ওরা। কিলিঙ্গার বলল, এখনো দেখনি? কোনো চিহ্নই নেই। টেবিল থেকে পিছলে নেমে জানালার কাছ থেকে সরে গেল জলুই। অনেকভাবে দেখার চেষ্টা করছি গত 2 ঘন্টা ধরে। কিছু পড়ছিল টোপাক? মুখ তুলে বলল, হয়তো ওখানে নেই ওরা। ওরা ওখানেই আছে, মুচকি হাসল জলুই। খুব সাবধানে চলাফেরা করছে যাতে আমাদের চোখে না পড়ে। কিন্তু বুঝতে পারছি না লা লিও রু এ ওই দুজনকে কেন এনে ঢুকিয়েছে ওরা। বিশাল চোয়ালে মস্ত একটা থাবা বোলালো ক্লিঙ্গার। কখন ওরা ঢোকার চেষ্টা করবে বলে মনে হয় তোমার? রাতে। ওরা জানে বেকায়দায় আছে সলিল সেন, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, তাই সময় নষ্ট করতে চাইবে না ওরা। ঠিকই বলেছ, আমারও তাই ধারণা। কিন্তু কথা হলো কিভাবে ঢুকবে? রাগ করল জলুই। অনেকভাবেই ঢুকতে পারে, তবে কোন দিক দিয়ে কোনো দিক দিয়েই সুবিধা করতে পারবে না। আমরা তৈরি আছি, থাকবো। ঘড়ির দিকে তাকালো। জেনেরা শীঘ্রই ফিরে আসবে, তখন জানা যাবে সব। হ্যাঁ, ভুকুটি করল কিলিঙ্গার, গ্লাসে মদ ঢালছে। আমি ভাবছি কোন পথে ঢোকার চেষ্টা করতে পারে ওরা। সলিলকে কিডন্যাপ করতে যদি তোমাদের দেখেও থাকে, এই শ্যাততে এনেছি এটা জানার কথা নয়, তাই না? বুঝলো কি করে? এই প্রশ্নের জবাব জানাটা জরুরি, এমন ভঙ্গিতে বলল জলুই যেন মজা পাচ্ছ। তবে চিন্তা নেই, রানা আর সোহানের কাছ থেকে জেনে যাব। লা লিও রু এর ছোট্ট লাউঞ্জে বসা লেডি জোয়ালিন ও ডিন মার্টিন 1 ঘন্টা আগে লাঞ্চ খেয়েছে দুই বুড়ো ফরাসি ভদ্রলোকের ঝগড়া উপভোগ করতে করতে। এখন ওরা দুজন সরাইখানার পিছনের রোদেলা বারান্দায় বসে তাস খেলছেন। কফি শেষ করে ডিনকে জিজ্ঞেস করলো জোয়ালিন, আর কোনো ফ্লাইং কোম্পানিতে চাকরি নেবে না? জানি না। কাপের তলানির দিকে তাকিয়ে জবাব দিল ডিন, এ নিয়ে তেমন ভাবছিও না। যে পাইলট তার প্লেনের যাত্রী খুন করে তাকে চাকরি দেবে না কোনো এয়ারলাইন কোম্পানি।
তুমি আমার উড়ানো প্লেনে উঠবে কখনো? তা উঠব। তুমি আসলে দুর্ভাগ্যের শিকার। ভালো কাজই তো করতে গিয়েছিলে। এয়ারলাইন কোম্পানিগুলো যদি এভাবে ভাবে তাহলেই আর কোনো সমস্যা নেই। আমেরিকায় আমার এক বোনজামাই আছে। আমি বললে তোমাকে সাহায্য করবে। অন্যান্য অনেক কোম্পানি সহ একটা এয়ার ফ্রেইট কোম্পানিও আছে ওর। থ্যাংক ইউ, ভেবে দেখবো তোমার কথা। মুখ তুলে জোয়ালিনের দিকে তাকালো দিন। আচ্ছা, তোমার পায়ে কি হয়েছে? অর্ধেকটা পা নেই, জোয়ালিন বলল। এই যে এটা, কয়েক বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে খুইয়েছি। সরি, চোখ ডলল দিন। কিছু বলতে গিয়েও চুপ হয়ে গেল। হাসল জোয়ালিন। কিভাবে ঘটেছে ঘটনাটা সেটা জানার কৌতূহল হচ্ছে না? হচ্ছে, কিন্তু ব্যক্তিগত হলে থাক, জানতে চাই না। এই সময় হাজির হলো সরাইখানার মালিক। জোয়ালিনকে বলল, এক্সকিউজ মি ম্যাডাম। একজন ইংরেজ ভদ্রমহিলা এসেছেন। ফরাসি ভাষা বোঝেন না, কিছু বলতে চান। আপনি কি দয়া করে ওর সঙ্গে একটু কথা বলবেন? চট করে পরস্পরের দিকে তাকালো ডিন ও জোয়ালিন। চোখে চোখে কথা হয়ে গেল দুজনের। ভাবল সোহানাদের খবর নিয়ে এসেছে কেউ। উঠে দাঁড়ালো জোয়ালিন। চলুন দেখি। সরাইখানার ছোট্ট চত্বরে দাঁড়িয়ে আছে এক মহিলা। গায়ে হালকা রঙের কোট, মাথায় জড়ানো স্কার্ফের নিচ থেকে সোনালি চুল উকি দিচ্ছে। ইংরেজিতে জিজ্ঞেস করলো জোয়ালিন, আপনি কিছু বলতে চান? স্বস্তির আলো ঝিলিক দিল মহিলার চোখে। ও লর্ড, আপনি মনে হচ্ছে স্কটিশ। আপনিও তো স্কটিশ, হাসল জোয়ালিন। কথার টানে ধরে ফেলেছেন নিশ্চয়। আপনার কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, বেড়াতে এসেছি ফ্রান্সে। আমার ভাইয়ের মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। রাস্তায় তেল ফুরিয়েছে। কয়েকশো গজ দূরে রেখে এসেছি গাড়িটা। দোষটা আমারই। যে গ্যারেজ থেকে গাড়ি ভাড়া করেছি তারা পই পই করে বলে দিয়েছিল এরকম দুর্গম জায়গায় চলার সময় যাতে বারবার ফিউয়েল গজ চেক করি, কিন্তু মনে ছিল না। ডিন জানতে চাইল, শুধু তেলের কারণে গাড়ি অচল হয়েছে? মনে হয় আরও কিছু সমস্যা হয়েছে। গাড়িতে ছোট একটা ক্যান ছিল। ট্যাঙ্কে তেল ঢেলে স্টার্ট দিতে যেতেই কয়েকটা কাশি দিয়ে থেমে গেল। ভাইজি বলল, কার্বুরেটরে ময়লা ঢুকে থাকতে পারে। ব্যাটারিও বোধহয় উইক হয়ে গেছে। কি যে করি এখন বুঝতে পারছি না। ওদিকে তো ছোট একটা গ্যারেজ আছে, জোয়ালিন বলল। আসার সময় দেখলাম। ওখানে গেলেন না কেন? গিয়েছিলাম, গ্যারেজের মেকানিক বাইরে গেছে। ওর স্ত্রী বলল কখন ফিরবে ঠিক নেই। ডিন বলল, চিন্তা নেই, আমাদের গাড়িতে করে নিয়ে যেতে পারি আপনাকে। আপনাদের গাড়িটাকে টেনে আনতে পারি, পরে মেকানিক এসে ঠিক করে দেবে। ওহ, তাহলে তো খুবই ভালো হয়। অনেক ধন্যবাদ আপনাকে। জোয়ালিন জোয়ালিনের দিকে তাকালো ডিন। যাবে নাকি আমার সঙ্গে? চলো যাই, এখানেও তো বসেই থাকবো। 5 মিনিট পর রাস্তাটা যেখানে একটা গভীর খাদে নেমে গেছে সেখানে এসে একটা নীল রঙের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখলো ডিন। সাদা পোশাক পরা সুন্দরী এক অল্প বয়সী মেয়ে গাড়ির গায়ে হেলান দিয়ে ছিল। ওদের দেখে সোজা হয়ে দাঁড়ালো। নীল গাড়িটার পাশে গাড়ি থামালো ডিন। দরজা খুলে নামতে যাবে, পিছনে অস্ফুট একটা শব্দ শুনে ফিরে তাকালো। অদ্ভুত ভঙ্গিতে মাথাটা বাঁকা হয়ে রয়েছে জোয়ালিনের। ওর পাশে বসা স্কটিশ মহিলা কঠিন স্বরে বলল, যেখানে আছেন বসে থাকুন মিস্টার মার্টিন। জোয়ালিনের চুল ধরে টেনে ওকে ছাতের দিকে চাইতে বাধ্য করলো মহিলা। গলাটা ঠেলে বেরোলো সামনের দিকে। ডিন দেখলো মহিলার অন্য হাতের ঝকঝকে ছুরির ফলাটা চেপে বসেছে জোয়ালিনের গলায়। মহিলা বলল, শুধু একটা টান দেব মিস্টার মার্টিন, শেষ হয়ে যাবে আপনার বান্ধবী। ডিনের দরজার কাছে এসে দাঁড়ালো অল্প বয়সী মেয়েটা। খিলখিল করে হেসে বলল, ভুল করবেন না মিস্টার মার্টিন। বড় নিষ্ঠুর মেয়ে লোক, ও যা বলছে তাই করবে। গাড়িতে ওঠো জেনি, স্কটিশ মহিলা বলল। বেশি জোরে চালাবে না মিস্টার মার্টিন। আপনি ওর গাড়ির ঠিক পিছন পিছন চালাবেন, কোনো চালাকির চেষ্টা করবেন না। এই যে দেখুন।
ছুরিটা কোথায় ধরেছি? এই যে বললাম, ওই যে বললাম, ছোট্ট একটা টান দেব, আপনার বান্ধবী শেষ। 2-1 মাইল গিয়েই থামবো আমরা। তারপর আপনাদের গাড়িটা ফেলে রেখে আমাদেরটাই করে যাব সবাই। জেনিকেও ছোট করে দেখবেন না। ওর হাত ব্যাগে একটা পিস্তল আছে, সাইলেন্সার লাগানো। আমার কথা বুঝতে পেরেছেন? মুখ থেকে শক্ত সরে গেছে মুখ থেকে রক্ত সরে গেছে ডিনের। হুইলে রাখা হাত দুটো কাঁপছে। আস্তে করে মাথা ঝাঁকালো। নীল গাড়িতে উঠতে দেখলো জেনিকে। চলতে শুরু করলো গাড়িটা। আরেকবার জোয়ালিনের দিকে ফিরে তাকালো ডিন। হুইলে রাখা হাত দুটো কাঁপছে। আস্তে করে মাথা ঝাঁকালো। নীল গাড়িতে উঠতে দেখলো জেনিকে। চলতে শুরু করলো গাড়িটা। আরেকবার জোয়ালিনের দিকে ফিরে তাকালো ডিন। গলায় চেপে বসা ছুরিটা দেখলো। তারপর ধীর ভঙ্গিতে মুখ ফিরিয়ে চালাতে শুরু করলো। লাফ দিয়ে চোখের সামনে ভেসে উঠল দুই জঙ্গির চেহারা। প্রায় সেই একই ধরনের পরিস্থিতি এবারও। নিজেকে সাবধান করলো ডিন। খবরদার, এবার আর কোনো বোকামি করতে যেও না, তাহলে জোয়ালিনের মৃত্যুর জন্য দায়ী হতে হবে তোমাকে। 50 মিনিট পর গাড়ির মেঝেতে পাতা রাবার ম্যাটের উপর মুখোমুখি পড়ে আছে জোয়ালিন ও ডিন কাত হয়ে। দুজনেরই দুই হাত অপরজনের গায়ের উপর দিয়ে পরস্পরের পিঠের পিছনে নিয়ে গিয়ে হাতকড়া লাগানো হয়েছে। জানালা দিয়ে শ্যাত চোখে পড়ল ডিনের। লম্বা ঢালের উপর দাঁড়িয়ে আছে ওটা। উপত্যকা থেকে এঁকে বেঁকে উঠে আসা ধুলোয় ধূসর রাস্তাটার কিনারে গাড়ি চালাচ্ছে এখন স্কটিশ মহিলা। একঘেয়ে কণ্ঠে অনর্গল বকে যাচ্ছে। লেশ বোনা শেখাচ্ছে পাশে বসা জেনিকে। কোনো কথা বলছে না মেয়েটা। লেশ বোনায় ওর কোনো রকম আগ্রহ আছে বলেও মনে হচ্ছে না। দিন ভাবছে, কোথাও লুকিয়ে থেকে নিশ্চয় এমন গাড়িটা এখন গাড়িটার দিকে তাকিয়ে আছে রানা ও সোহানা। সে এত থেকে গাড়িটাকে বেরোতে দেখেছিল নিশ্চয়, এখন ফিরতে দেখছে। ওরা যদি ফিল গ্লাস ব্যবহার করে থাকে, মেঝেতে পড়ে থাকা ডিন ও জোয়ালিনকে দেখে। বেকায়দা অবস্থায় পড়ে থাকতে কষ্ট হচ্ছে ওর। জোয়ালিনের দেহের চাপ লাগছে হাতে। শোল্ডার জয়েন্টের কাছে প্রচণ্ড ব্যথা লাগছে। মাথা উঁচু করে কাঁধ তুলে ব্যথা কমানোর চেষ্টা করলো। সাথে সাথে হুমকি দিল জেনি। আরেকবার মাথা তুললে তোমাকে আমি কি করব জানো ডিন? রিয়ার ভিউ মিররে জেনির চোখ দুটো ওর দিকে তাকিয়ে থাকতে দেখলো ডিন। এমনভাবে বাঁকিয়ে নিয়েছে যাতে মেঝেতে ফেলে রাখা দুই বন্দির উপর সারাক্ষণ নজর রাখতে পারে। এত সুন্দর একটা কচি মুখে জ্বলন্ত চোখ দুটো বড় বেমানান লাগছে ডিনের কাছে। মনে হলো ওদের কষ্ট দেখে মজা পাচ্ছে। নরক থেকে উঠে আসা বাচ্চা কোনো শয়তানের চোখ যেন। জেনি বলল, গাড়ি থামিয়ে নেমে আসব। তারপর একটা পিয়ানোর তার তোমার বান্ধবীর গলায় পেঁচিয়ে এমন জোরে টানতে শুরু করব, প্রথমে জিভটা বেরিয়ে আসবে, তারপর দাঁত বসে যাবে জিভের উপর। তারপর খিলখিল করে শয়তানি হাসি হাসল। গাড়িটা একটু থামাও না মেরি, মজা দেখি ফিরে গিয়ে বলবো। চেঁচানো শুরু করেছিল, তাই থামিয়ে দেয়া ছাড়া আর কোনো উপায় দেখিনি। না জেনি, শান্ত কণ্ঠে বলল মেরি। বসের কাছে মিথ্যে বলতে পারবো না আমি। ওদেরকে সুস্থ দেহে তুলে নিয়ে যেতে বলা হয়েছে আমাদের। লাশ নিয়ে গেলে প্রচণ্ড রেগে গিয়ে আমাদেরকে জলুইয়ের হাতে তুলে দেবে। দূর, কিছুই করতে পারছি না, ভোতা স্বরে বলল জেনি। এভাবে চুপচাপ বসে থাকায় কোনো মজা আছে নাকি? তাড়াতাড়ি মাথাটা আবার নামিয়ে নিয়েছে ডিন, প্রচণ্ড আতঙ্কে। জোয়ালিনের মুখটা ওর মুখের কাছ থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে রয়েছে। ওর মুখও ফ্যাকাশে, কঠিন হয়ে গেছে চোয়াল। দুই চোখে আগুন।
ডিনের গালে ঠোঁট ছোয়ালো। মুখটা কানের কাছে নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, চুপ করে থাকো ডিন। কণ্ঠটাতে সাহস জোগানোর মতো কিছু নেই। শুনে ডিনের মনে হলো গিলোটিনে চড়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে যেন ওদের। নয়। ঘুম ভাঙল রানার। ঘন অন্ধকারে স্লিপিং ব্যাগের ভিতর কয়েক সেকেন্ড চুপচাপ পড়ে রইল। ওর পাশে সোহানাও নড়ে চড়ে উঠল। 2টো বাজে নাকি? বাজার তো কথা, দাঁড়াও দেখি। ঘড়িতে পেন্সিল টর্চের আলো ফেলল রানা। 5 মিনিট আছে। ল্যাম্পটা জ্বালো সোহানা। উঠে বসলো। টর্চের আলোটা ধরে রাখলো প্রেসার ল্যাম্পের উপর। জ্বাললো সোহানা। গুহামুখের কাছ থেকে 50 গজ ভিতরে রয়েছে ওরা। চওড়া এক টুকরো সমতল শুকনো পাথরের উপর। ডেনিম শার্ট আর স্ন্যাক্সের নিচে উলের আটো পোশাক পরা আছে দুজনেরই। তারপরেও স্লিপিং ব্যাগের ভিতর থেকে বেরিয়ে ঠান্ডা লাগছে। জ্যাকেট গায়ে দিল ওরা। কমব্যাট বুট পরল। নাইলনের ওভারঅল গায়ে চড়ালো। স্লিপিং ব্যাগ দুটোকে গোল করে গুটিয়ে ঢুকিয়ে রাখলো দেয়ালের ফাটলে। শোল্ডার স্টাম্প লাগানো লম্বা একটা ক্যানভাসের ব্যাগে হাত রেখে সোহানা জিজ্ঞেস করলো, রাইফেল নেব? এক মুহূর্ত ভেবে মাথা নাড়ল রানা। না, অকারণ বোঝা বাড়ানো কোনো কাজে আসবে না, বরং একটা ছুরি নাও। ওয়ালথার পিপিকে সহ হোলস্টারটা উড়ুতে বাঁধল, এমন জায়গায় যাতে প্রয়োজন পড়লে মুহূর্তে টান দিয়ে তুলে আনতে পারে। পেট ফোলা একটা হ্যাভারস্যাক আর 2টো রাইফেল স্লিপিং ব্যাগের সঙ্গে ফাটলে ঢোকালো। ঘড়ি দেখে বলল, 2:15। হুঁ। র্যাকস্যাকটা তুলে পিঠে বাঁধল সোহানা। রাকস্যাকটা তুলে পিঠে বাঁধল সোহানা। তারপর পা বাড়ালো দুজনে ল্যান্সিউ কেইবের ভিতর। প্লাস্টিক হেলমেটের কপালে লাগানো বাতি থেকে আলো পড়ছে সামনে। এগিয়ে চলেছে ওদের সঙ্গে। বাড়তি আলোর জন্য প্রেসার ল্যাম্পটা হাতে নিয়েছে সোহানা। যতই ভিতরে ঢুকছে ঠান্ডা আরও বাড়ছে। আগে আগে চলেছে রানা। পথ চিনতে অসুবিধে হচ্ছে না। ভালো মতো চিনিয়ে দিয়ে গেছে ডিন। কখনো সরু সুড়ঙ্গ ধরে চলছে ওরা, কখনো দুদিকে দেয়াল সরে গিয়ে চওড়া হয়ে যাচ্ছে। পায়ের নিচে পাথুরে মেঝে এবড়ো খেবড়ো উঁচু নিচু, যেখানে সেখানে গর্ত। একটু অসাবধান হলেই বিপদ ঘটবে। নীরবে ওত পেতে রয়েছে যেন ভয়াল কোনো আদিম জন্তু। ওটার শান্তি ভঙ্গকারী 2টো ক্ষুদে প্রাণীকে গিলে খাওয়ার জন্য। লক্ষ লক্ষ বছর ধরে অনেকগুলো তুষার যুগ পেরিয়েও একই অবস্থায় রয়ে গেছে গুহাটা। 15 ফুট গভীর একটা গর্তের ঢালু পার বেয়ে নেমে আবার ওপার থেকে একই রকম ঢাল বেয়ে উঠল ওরা। গর্তটার এধার দিয়ে বইছে একটা অগভীর নালা। উপরে উঠে মস্ত একটা স্টালাকটাইট চেম্বারে ঢুকলো। ওটার কারুকার্য এতই সুন্দর, মানুষের তৈরি সবচেয়ে নিখুঁত স্থাপত্য শিল্পকেও যেন বুড়ো আঙুল দেখাচ্ছে। চুনাপাথরের রূপালী ওই অদ্ভুত সুন্দর বিচিত্র দণ্ডগুলো বর্তমান পর্যায়ে পৌঁছাতে বহু সময় লাগিয়েছে। তৈরি হওয়া শুরু হয়েছে আদিম মানুষের পাথরের অস্ত্র বানানোরও আগে থেকে। গুহার ছাদটা 70 ফুট উপরে। উপর থেকে ঝুলে থাকা স্টালাকটাইটগুলো ছোট, বড়টাও 1 হাতের বেশি না। দেয়ালগুলোতে দেখতে লাগছে কোঁচকানো পর্দার মতো। গোড়ায় জমে থাকা শক্ত চুনাপাথরের স্তূপ বাতির আলোয় চমকাচ্ছে। মেঝে থেকে কোনো স্টালাগমাইট ওঠেনি উপরে। মেঝেকে 2 ভাগ করে দিয়েছে রোদটা। অতল গভীর 23 ফুট চওড়া দুদিকের দেয়াল ছুঁয়ে আছে। পাথরের পাড় ঢালু হয়ে না নেমে
18 ইঞ্চি নিচ থেকে ঝপ করে খাড়া নেমে গেছে কুয়ার মতো। একেবারে ঢেউহীন নিথর পানি। খুদে রবারের একটা ডিঙি ফুলিয়ে তৈরি করে লুকিয়ে রেখে দেওয়া হয়েছিল দেয়ালের একটা গর্তের ভিতর। ওটাকে টেনে বের করে এনে পানিতে নামালো রানা। ওটাতে চড়ে হাত দুটোকে বৈঠার মতো ব্যবহার করে বেয়ে চলল অন্য পারে। ডিঙিতে বাঁধা লাইলনের দড়ির এক মাথা ধরে তীরে দাঁড়িয়ে রইল সোহানা। ওপারে গিয়ে ডিঙি থেকে নামলো রানা। দড়ি ধরে ডিঙিটা টেনে এনে সোহানাও তাতে চড়ে রানার মতো একইভাবে এসে পৌঁছল। একটা পাথরের স্তূপের ওপাশে ডিঙিটা লুকিয়ে রাখলো রানা। চলে এলো দেয়ালের কাছে। 3টে ফাটল আছে এই দেয়ালে। ডান পাশে সবচেয়ে সরু ফাটলটায় ঢুকলো রানা, পিছনে সোহানা। হামাগুড়ি দিয়ে পেরোতে হলো প্রায় 80 গজ। ক্রমশ উপর দিকে উঠে গেছে পথ। বেরিয়ে এলো আরেকটা গুহায়। দিনের সঙ্গে এসে এখানে একটা খাটো অ্যালুমিনিয়ামের তৈরি শক্ত মই রেখে গিয়েছিল রানা। সেটা তুলে নিয়ে পাথরের ঢাল বেয়ে কোনাকুনি উপরে উঠে চলল। ঢালের মাঝ বরাবর বইছে সরু জলধারা। পিচ্ছিল পথ। পা ফসকালে নিচে পড়ে হাত পা ভাঙার ভয়। খুব সাবধানে ছাতের কাছে চলে এলো ওরা। সামনে 4 ফুট দূরে এক মানুষ সমান উঁচুতে ইট সুরকি দিয়ে তৈরি জিনিসটা দেখতে মস্ত একটা লেটার বক্সের মতো। ওটার নিচের দিকে একটা ফোকর, কোনো গ্রিল নেই। পুরানো মরচে পড়া 3টে খাটো শিক রয়েছে কেবল। বক্সের ফোকরের গায়ে মই ঠেকিয়ে ফোকরটার কাছে পৌঁছল রানা। প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়েই এসেছে। কাটতে বেশিক্ষণ লাগলো না। নেমে এলো নিচে, টেনে লম্বা করলো মইটা, আবার ফোকরের ভিতরে ঢুকিয়ে বেয়ে উঠে গেল। উপরে যাওয়ার আগে সোহানার দিকে তাকিয়ে ইশারা করে ঢুকে গেল ভিতরে। মইয়ের শেষ ধাপে এসে উপরে 2 হাত বাড়িয়ে দিল। বাক্সের 2 কিনার ধরে দোল দিয়ে উঠে গেল উপরে। একটা ঘরে পৌঁছেছে। পাথরে তৈরি দেয়াল, মাটির নিচের ঘর। এতই বড়, ওখান থেকে ওর হেলমেটের আলো শেষ প্রান্তে পৌঁছল না। ও ওয়ার্কশপ হিসেবে ব্যবহার করেছে এটাকে জার্মানরা। মস্ত কাঠের বেঞ্চের মাথায় ভাইস লাগানো দেখেই অনুমান করা গেল। একপাশের দেয়ালে যন্ত্রপাতি রাখার বেশ কিছু তাক, তবে সেগুলোতে কোনো যন্ত্র আর নেই এখন। বেঞ্চের নিচে মসে পড়া জেরিকান, মদের বোতল, রং আর গ্রিজের টিন ছাড়াও নানান আবর্জনা পড়ে আছে। বেঞ্চের উপরের ছাদ থেকে ঝুলছে লম্বা তারে ঝোলানো 2টো বৈদ্যুতিক বাল্ব। জ্বলছে না। ময়ের শেষ ধাপে পৌঁছে গেছে সোহানা। পুকুরের ভিতর থেকে মাথা তুলতে যাবে এমন সময় সেলারের আলো জ্বলে উঠল। সামান্য মাথা উঁচু করে চোখ দুটো শুধু পুকুরের বাইরে এনে তাকিয়ে দেখল। কাছের থামটার কাছ থেকে হাসি মুখে বেরিয়ে এসেছে দৈত্যাকার সোনালি দাড়িওয়ালা একজন লোক। গায়ে কালো ব্লেজার। হাতের লণ্ঠনটা ছেড়ে দিয়ে লাফিয়ে এগোতে দেখল রানাকে। হাসিটা লেগেই রয়েছে দৈত্যটার মুখে। হাতে কোনো অস্ত্র নেই, একা। অনায়াসে ঠেকিয়ে দিল লোকটা রানার পরপর 4টে প্রচণ্ড আঘাত। পঞ্চম আঘাতটা লাগলো ওর হাঁটুর উপর। প্রাণপণে লাথি হাঁকিয়েছে রানা। পড়ে গেল লোকটা, কিন্তু হাসি মুখে উঠে দাঁড়ালো পর মুহূর্তে। ঝট করে মাথা নিচু করে ফেলল সোহানা। লোকটা চোখে পড়তে চায় না। মৃদু একটা আঘাতের শব্দ কানে এলো ওর। তারপর ভারী একটা দেহ মেঝেতে গড়িয়ে পড়ার শব্দ। রানা লোকটাকে কাবু করে ফেলেছে ভেবে আবার মাথা তুলল সোহানা। ব্যাটাকে ঠান্ডা করে বলতে শুরু করেও থেমে গেল। চোখে অবিশ্বাস নিয়ে দেখল ধুলোয় ঢাকা মেঝেতে পড়ে রয়েছে রানা। হেলমেটটা খুলে গিয়ে গড়াগড়ি খাচ্ছে মাথার কাছে। একটা পা উঁচু করে দাড়িওয়ালা দত্তটা। রানার বুক সই করে লাথি মারার জন্য। ভাবনার সময় নেই। আশ্রে পাশ্রে মই বেয়ে উঠে এলো সোহানা। রানাকে লাথি মারার আগেই লাফ দিয়ে প্রায় উড়ে চলে গেল লোকটার কাছে।
ওর এক পায়ের ক্যারাতে কিক দত্তটার বুকের এক পাশে লেগে পিছলে বেরিয়ে গেল। পরনের ভারী পোশাক ক্ষিপ্ততা অনেকটাই কমিয়ে দিয়েছে সোহানার। ওর লাথিতে কিছুই হলো না দত্তের। চোখের পলকে পাশে সরে গিয়ে ডান হাতের এক পাশ দিয়ে কোপ চালালো। ওর কবজি ধরে ফেলে প্রচণ্ড আঘাত থেকে নিজেকে বাঁচালো সোহানা। একই সঙ্গে সাইড কিক মারল লোকটার হাঁটু লক্ষ্য করে। লাগাতে পারল না। তার আগেই অবিশ্বাস্য দ্রুততায় পা সরিয়ে নিয়েছে দাড়িওয়ালা। পরক্ষণে সেই একই পা সোজা করে তুলে ঘুরিয়ে লাথি মারল সোহানার মাথায়। ভয়ানক আঘাতে যেন হাজারটা তারা বিস্ফোরিত হলো সোহানার চোখের সামনে। ধাক্কা খেয়ে পিছিয়ে গেল ওর দেহটা। জুদিচ্ছুর কায়দায় হাতটা আগেই ছাড়িয়ে নিয়েছে দত্ত। চিত হয়ে পড়তে পড়তে এক পা তুলে আবার লাথি মারার চেষ্টা করল সোহানা, কিন্তু মাথার আঘাতে ওকে টলিয়ে দিয়েছে। লক্ষ্য ঠিক রাখতে পারল না। ওর পিছনেই রয়েছে একটা ভাইস লাগানো বেঞ্চ। চিত হয়ে পড়ল ওটার উপর। তীক্ষ্ণ ব্যথা ছড়িয়ে পড়ল কাঁধে, প্রায় অবশ করে দিল জায়গাটা। বেঞ্চ ধরে পতন রোধ করার চেষ্টা চালালো। চোখের সামনে সাঁতরে বেরোনো দত্তাকার অবয়বটাকে লক্ষ্য করে দুর্বল পায়ে লাথি মারতে গেল আবার। খুব সহজেই পা দিয়ে ওর লাথিকে ঠেকিয়ে দিল দাড়িওয়ালা লোকটা। তারপর কানের পাশে চোয়ালে ক্যারাতে কোপ মারল হাতের কিনারা দিয়ে। মাটিতে গড়িয়ে পড়ল সোহানা, নড়ল না আর, পড়ে রইল নিথর হয়ে। সেলারের গভীরে যেখানে আলো ঢুকতে পারছে না, ছায়া ছায়া সেই অন্ধকারের দিকে তাকিয়ে জলুই বলল, কাজ হয়ে গেছে বস। অন্ধকার থেকে বেরিয়ে এলো কিলিঙ্গার, পাশে হুয়ান ক্যাস্টিলো। হুয়ানের হাতে একটা মেশিন পিস্তল। রানার উপর ঝুঁকল জলুই। বুড়ো আঙুল দিয়ে এক চোখের পাতা সরিয়ে দেখল, তারপর সোজা হয়ে দাঁড়ালো। কিলিঙ্গার বলল, ওদের বাঁচিয়ে রাখতে বলেছিলাম তোমাকে মিস্টার জলুই। বেঁচে তো আছেই, সুস্থ আছে, উল্লসিত কণ্ঠে বলল জলুই। সোহানার দিকে তাকালো। তবে ওর সামান্য জখম হয়েছে, ভাইসের উপর পড়ে গিয়েছিল। দাঁত বের করে হাসলো কিলিঙ্গার। হাঙ্গরের মতো দেখালো মুখটা। তাতে কোনো অসুবিধে নেই আমার, কিন্তু আমার আছে। দাড়ি চুলকালো জলুই। সারপ্রাইজ এলিমেন্ট ছাড়া পরে জিমনেশিয়ামে ওর সঙ্গে একটা ম্যাচ খেলার ইচ্ছে ছিল।